আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই লাইভ ফিনান্স ক্লাসে যারাই উপস্থিত হয়েছেন সবাইকে স্বাগতম এবং পরবর্তীতে যারা লাইভে সংযুক্ত হবেন তাদেরকেও স্বাগতম জানিয়ে আমার আজকের এই ফিনান্স স্পেশাল লাইভ ক্লাসটি শুরু করছি। মূলধনী আয় ব্যয় প্রাক্কলন এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক 100% আসবে। আমরা এই চ্যাপ্টারের অঙ্কে চলে যাই। ঠিক আছে, দেখেন আমার পিছনে স্ক্রিনে আমি সূত্রগুলো খুব সুন্দর করে আপনাদের জন্য উপস্থাপন করেছি। আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। পরবর্তীতে আমি এই পিকচারটাই গ্রুপে আপনাদের জন্য আমি পোস্ট করে দিব। একটু চ্যাপ্টারটাতে যান। ঠিক আছে, আসেন আমরা এই চ্যাপ্টার সম্পর্কে একটু জানি। এই চ্যাপ্টারটা কি? এটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে দুইটা কোশ্চেন হয়। বেসিকলি দুইটা ধরনের কোশ্চেনই হয়। একটা কোশ্চেন কি করবে আপনাকে জানেন, গড় মুনাফার হার ফাইন্ড আউট করতে বলবে। গড় মুনাফার হার। আরেকটাকে আপনাকে ফাইন্ড আউট করতে বললে পিবিপি অর্থাৎ পেব্যাক সময়, অর্থাৎ মূলধন যেটা বিনিয়োগ করেছেন সেটা ফেরত আসতে কতদিন সময় লাগে, এইটাই বলবে। এই দুই পদ্ধতির অঙ্কই আসবে। একটা হয় গড় মুনাফার হার নির্ণয় করতে বলবে, নাহলে মূলধন ফেরত সময় এটা নির্ণয় করতে বলবে, পিবিপি আর কি। তো আসেন, গড় মুনাফার হার আপনি যখন নির্ণয় করবেন সেটার জন্য আপনার কোন কোন প্রসেস মেনটেন করতে হবে, এবং পিবিপি যখন নির্ণয় করবেন কোন কোন প্রসেস মেনটেন করতে হবে। আপনার প্রশ্নে কোন কোন তথ্যগুলো প্রয়োজন সেগুলো বলে দিচ্ছি এবং বিস্তারিতভাবেই বলে দিচ্ছি। একটু ভালো করে আমার স্ক্রিনে খেয়াল করুন, বুঝতে পারবেন আশা করি। দেখেন প্রথমটা গড় মুনাফার হার। এটা যদি আপনাকে ফাইন্ড আউট করতে হয় তাহলে আপনি কি বের করতে হবে? দেখেন তো সূত্রে কি আছে? উপরে আছে গড় নিট মুনাফা, গড় নিট মুনাফা, নিচে কি আছে? গড় বিনিয়োগ। আচ্ছা, গড় তো আমরা নির্ণয় করতে পারি, তাই না? গড় মানে কি? গড় মানে হচ্ছে সব নিট মুনাফাকে যোগ করে দিব। যত বছরের নিট মুনাফা আছে, মনে করেন 5 বছরের নিট মুনাফা, 5 দিয়ে ভাগ দিব, তাহলে তো গড় নির্ণয় নর্মাল প্রসেস যেটা। এখন প্রশ্ন হচ্ছে, যেটা দরকার সেটা হচ্ছে নিট মুনাফা। এখন আপনার প্রশ্নে কি নিট মুনাফা দেওয়া আছে? যদি দেওয়া থাকে তাহলে ভাগ্য ভালো, আপনারা ওই নিট মুনাফা 5 বছরের অঙ্ক হলে 5 বছরের নিট মুনাফাগুলো উপরে যোগ করবেন, নিচে বছর সংখ্যা দিয়ে ভাগ দিবেন, যেটা আমার পরবর্তী সূত্রেই আছে, গড় নিট মুনাফা। অর্থাৎ সূত্রের জন্য দুইটা তথ্য আপনার দরকার, গড় নিট মুনাফা দরকার, গড় বিনিয়োগ দরকার। এখন গড় নিট মুনাফা বের করার সূত্র কি? দেখেন, নিট মুনাফার সমষ্টি অর্থাৎ যত বছরের অঙ্ক সবগুলা মুনাফা যোগ করবেন, বছর সংখ্যা দিয়ে ভাগ দিবেন, গড় নিট মুনাফা পেয়ে যাবেন। এরপরে সূত্র কি দরকার? গড় বিনিয়োগ। গড় বিনিয়োগ কি আছে একটু দেখেন তো। প্রাথমিক বিনিয়োগ আরেকটা আছে, আপনাদের তথ্যটা দরকার নেই জন্য আমি লিখে দিই নাই। প্রাথমিক বিনিয়োগ মানে আপনি এই ব্যবসায় কত টাকা ইনভেস্ট করেছেন সেটাকে 2 দিয়ে ভাগ দিবেন, তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে গড় বিনিয়োগ। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, যদি অঙ্কে নিট মুনাফা না থাকে তাহলে কি করবেন? দেখেন আমার এপাশে একটি চার্ট দেওয়া আছে নিচে, একটু ভালো করে খেয়াল করুন। সর্বোচ্চ পরিমাণ কাজ যেটা আসতে পারে সেটাই দিয়ে দিচ্ছি। দেখেন, অঙ্কে বিক্রয় থেকে শুরু করতে পারে। আপনার দরকার নিট মুনাফা। যদি আপনাকে গড় মুনাফার হার বের করতে বলে, আপনি তো নিট মুনাফা লাগবে। তো নিট মুনাফা যদি অঙ্কে না থাকে, যদি বিক্রয় দেওয়া থাকে, কি করবেন? তাহলে বিক্রয় থেকে দেখবেন যে নিচে পরিবর্তনশীল খরচ আছে, এটার আরেকটা নাম আছে চলতি খরচ। এই পরিবর্তনশীল খরচ বা চলতি খরচ যেটা আছে এটা আপনি বের করবেন। এটা বের করে বিক্রয় থেকে বাদ দিবেন। এই পরিবর্তনশীল যে খরচটা আছে এটা অবশ্যই বিক্রয়ের উপর ধরবেন। এখানে 1 বছরের অঙ্ক আসে না, 4-5 বছরের অঙ্ক আছে। প্রত্যেক বছরের বিক্রয় থেকে পরিবর্তনশীল খরচের পার্সেন্টেজ দেওয়া থাকবে, সেটা আপনি বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, ওইটা বাদ দেওয়ার পরে আপনার স্থায়ী খরচ একটা থাকবে। মনে রাখবেন, স্থায়ী খরচ চেঞ্জ হয় না, অর্থাৎ প্রত্যেক বছরের স্থায়ী খরচ অর্থাৎ ফিক্সড কস্টটা কিন্তু সমান। তো পরিবর্তনশীল খরচটা তো আপনি বিক্রির উপর ধরবেন, কিন্তু ফিক্সড কস্ট প্রশ্নে দেওয়া থাকবে। এটার মধ্যে যদি কোনো একটা তথ্য যদি অঙ্কে না থাকে আপনার দেওয়ার দরকার নেই। ঠিক আছে, ওই ফিক্সড খরচ বা স্থায়ী খরচটা এরপর বাদ দিবেন। বাদ দেওয়ার পরে আপনাকে যেটা বাদ দিতে হবে সেটা হচ্ছে অবচয়। অবচয় বের করার সূত্র কি? অবচয় বের করার সূত্র হচ্ছে আপনার টোটাল বিনিয়োগ যত টাকা করছেন না, সেটা কত বছরের জন্য, কত বছরের অঙ্ক। যত টাকা টোটাল বিনিয়োগ করেছেন ওইটাকে টোটাল 5 বছর হলে 5 দিয়ে ভাগ দিবেন, 4 বছর হলে 4 দিয়ে ভাগ দিবেন। ভাগ দেওয়ার পরে যেটা অ্যামাউন্ট আসবে ওইটাই অবচয়। ওই অবচয়টা প্রত্যেকটা বছর থেকে বাদ দিবেন, অবচয়ের পরিমাণও সমান। বাদ দেওয়ার পরে আপনি যেই ফিগারটা পাবেন এটার নাম হচ্ছে কর পূর্ব মুনাফা বা করযোগ্য মুনাফা।
ভালো করে খেয়াল করেন, যেই ফিগারটা পাবেন এটা হচ্ছে করযোগ্য মুনাফা বা করপূর্ব মুনাফা, অর্থাৎ এখান থেকে কর বাদ দিয়ে নাই। আপনাদের প্রশ্নে বিক্রয় যদি না দেওয়া থাকে পরবর্তী অপশন হিসাবে করযোগ্য বা করপূর্ব ব্যয় থাকবে। ঠিক আছে, যদি করযোগ্য বা করপূর্ব ব্যয় প্রশ্নে দেওয়া থাকে তাহলে আপনার উপরের পার্ট যেগুলো আছে এগুলো করার তো কোনো প্রয়োজন নাই, কারণ এগুলো তো দেওয়াই আছে। হ্যাঁ, করযোগ্য হলে কি হয়েছে, আপনার দরকার কোথায় যাওয়া, নিট মুনাফায়। তাহলে পরবর্তীতে আপনি এখান থেকে কি বাদ দিবেন, শুধু করটা বাদ দিলেই হবে। করের পার্সেন্টেজ অঙ্কে দেওয়া থাকবে, তবে করটা আপনি কিসের উপর ধরবেন, অবশ্যই করযোগ্য বা করপূর্ব ব্যয় যেটা দেওয়া হবে সেটার উপরে, বা আপনি যেটা বের করবেন করযোগ্য বা করপূর্ব যে ব্যয়টা আপনি বের করবেন অবশ্যই এটার উপরে আপনি কর ধরবেন। আমার কথা বুঝতে পারছেন? যখন আপনি করটা বাদ দিবেন তখন আপনি পেয়ে যাচ্ছেন কি, দেখেন তো, নিট মুনাফা বা কর পরবর্তী মুনাফা, যেটা আপনার জন্য এই গড় মুনাফার হার বের করতে হলে আপনার জন্য যেটা দরকার নিট মুনাফা। এই নিট মুনাফাটা আপনি এই চার্ট থেকে বের করতে পারবেন। যদি অঙ্কে সরাসরি দেওয়া থাকলে তো ভালো, যদি না দেওয়া থাকে প্রথম থেকে কিভাবে আপনি নিট মুনাফাটা বের করবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেন আপনি প্রত্যেক বছরের যে নিট মুনাফাটা বের করলেন, এই নিট মুনাফাগুলো যোগ করে বছর সংখ্যা দিয়ে ভাগ দিবেন, অর্থাৎ যত বছরের নিট মুনাফা 5 বছর হলে 5 বছরের নিট মুনাফা যোগ করবেন, 5 দিয়ে ভাগ করবেন, তাহলে আপনি গড় নিট মুনাফা পেয়ে যাবেন। আর গড় বিনিয়োগ তো একদম ইজি, টোটাল বিনিয়োগ কত টাকা করেছেন আপনার ব্যবসায় সেটাকে 2 দিয়ে ভাগ দিবেন। দেখেন আমি যেটা বলেছি অবচয় সূত্রটা আমি এখানে লিখে দিয়েছি, প্রাথমিক বিনিয়োগ ভাগ বছর সংখ্যা। ঠিক আছে, এখান থেকে আপনি গড় মুনাফার হার বের করতে পারবেন। আমি আপনাদেরকে অঙ্ক থেকে এবার সরাসরি এক্সাম্পল দিব। একটা অঙ্ক আপনাদেরকে ধরতে বলছি, সেখানে আপনারা যাবেন, দেন আপনারা আমার যে কথাগুলো এতক্ষণ বলেছি গড় মুনাফার হার ফাইন্ড আউট করার জন্য আপনারা একটা অঙ্ক ধরেন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা রাজশাহী বোর্ড, আমি আপনাদেরকে যে অঙ্কটাতে একটু বেশি কাজ আছে ওই অঙ্কটা বুঝাই দিই, ওইটা আপনারা বুঝলে কম কাজ যেগুলোতে আছে একটু তুলনামূলকভাবে ওগুলো আপনারা নিয়ে পারবেন। আমার কথা বুঝছেন? আমার লিস্টটা দেওয়া দিয়েছি না আপনাদেরকে, ওই লিস্ট থেকে ওইটা ফলো করে আপনারা করবেন। ঠিক আছে, দেখেন রাজশাহী বোর্ড 2020, রাজশাহী বোর্ড 2020-এ যান, মূলধনী আয় ব্যয় প্রাক্কলন। দেখুন এখানে একটা প্রশ্ন আছে, জনাব রাকিব পেব্যাক সময়ের ভিত্তিতে নিচের প্রকল্পটি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রকল্পের মেয়াদ 3 বছর, প্রাথমিক বিনিয়োগ 6 লক্ষ টাকা। তাহলে এই অঙ্কটা 3 বছরের এবং প্রাথমিক বিনিয়োগ কত, মোট বিনিয়োগ 6 লক্ষ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে আগামী 3 বছরে বিক্রয় যথাক্রমে 4 লক্ষ, 7 লক্ষ, 6 লক্ষ টাকা। দেখেন বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে, চলতি ব্যয় 95,000 টাকা, স্থায়ী খরচ 55,000 টাকা, কর হার 30%। এই অঙ্কে একটা জিনিস ডিফারেন্ট আছে, সেটা কি দেখেন তো, বলছে চলতি ব্যয় মানে চলতি খরচ বা পরিবর্তনশীল খরচ 95,000 টাকা। নর্মালি এটা পার্সেন্টেজ দেওয়া থাকে, পার্সেন্টেজ দেওয়া থাকলে আপনারা ওই বছরের বিক্রয়ের উপর ধরে নেবেন। আজকের অঙ্কে সহজ করে দিছে 95,000 টাকা করে চলতি ব্যয়, এটা কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, নর্মালি পার্সেন্টেজ দেওয়া থাকে। দেখেন স্থায়ী ব্যয় দেওয়া আছে 55,000। আচ্ছা, আমাকে কি করতে বলছে, বলছে গড় মুনাফার হার নির্ণয় করো। তো গড় মুনাফার হার নির্ণয় করতে হলে আমাদের কি লাগবে, আমাদের সূত্রে আছে উপরে গড় নিট মুনাফা, নিচে আছে গড় বিনিয়োগ। তো গড় নিট মুনাফা যখন আপনি ফাইন্ড আউট করবেন তখন সব বছরের আপনার নিট মুনাফাটা আপনার দরকার হবে। তো সব বছরের নিট মুনাফার অঙ্কে দেওয়া আছে নাই, তো থাকলে ভালো, দেওয়া আছে কি বিক্রয়। তো বিক্রয় থেকে আপনি কি করবেন, বিক্রয় থেকে আপনি একদম প্রথমেই যেটা বাদ দিবেন সেটা হচ্ছে পরিবর্তনশীল খরচ। তো সেটা এখানে দেওয়া আছে, প্রশ্নে একটু খেয়াল করুন, পরিবর্তনশীল খরচ দেওয়া আছে 95,000। প্রত্যেক বছর থেকে আপনি 95,000 টাকা বাদ দিবেন। বাদ দেওয়ার পরে বাদ দিবেন স্থায়ী খরচ, সেটা কত, 55,000। প্রত্যেক বছর থেকে 55,000 টাকা বাদ দিবেন। এই দুইটা বাদ দেওয়ার পরে অবচয় বাদ দিবেন। এখন অবচয় কি প্রশ্নে দেওয়া আছে? নাই, আপনাকে ফাইন্ড আউট করে নিতে হবে। কিভাবে বের করবেন? খুবই সিম্পল, আপনার ব্যবসায় মোট মূলধন বিনিয়োগ যত করছেন এটাকে বছর সংখ্যা দিয়ে ভাগ দিবেন। আপনি তো মোট বিনিয়োগ করছেন 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকাকে যখন আপনি 3 বছরের অঙ্ক না, 3 দিয়ে ভাগ দিবেন। আমার সূত্রে ওইটা দেওয়া আছে, 6 লক্ষ টাকাকে আপনি 3 দিয়ে ভাগ দিবেন, তাহলে এক বছরে কত, 2 লক্ষ টাকা। প্রত্যেক বছর থেকে আপনি 2 লক্ষ টাকা করে লেস করেন। তাহলে কি কি বাদ দিলেন একটু বলেন তো আবার। বিক্রয় থেকে পরিবর্তনশীল খরচ বাদ দিয়েছি, স্থায়ী খরচ বাদ দিয়েছি এবং অবচয় বাদ দিয়েছি। দেওয়ার পরে আমরা কি পাবো বলেন তো, করযোগ্য ব্যয়, করযোগ্য আয়, করযোগ্য আয় বা কর পূর্ববর্তী আয়। এখান থেকে কি বাদ দিতে হয়,
কর বাদ দিতে হয়। কর কত পার্সেন্ট দেখেন তো, কর দেওয়া আছে 30%। লাস্ট যে অ্যামাউন্ট আমরা ফাইন্ড আউট করলাম করযোগ্য ব্যয়, ওইটার উপরে করযোগ্য আয়, এটার উপরে আপনি কর ধরবেন। প্রত্যেকটা ইয়ারের যে করযোগ্য ব্যয় ফাইন্ড আউট করলেন ওইটার উপরেই আপনি কর ধরবেন, কর ধরে ওইটা লেস করবেন। লেস করলেই আপনার যেটা দরকার নিট মুনাফা আপনি সেটি পেয়ে যাবেন। কথা বুঝছেন? আপনি যেটি দরকার এতক্ষণ যেটার জন্য আপনি অঙ্কটা করেছেন সেটি আপনি কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছেন, নিট মুনাফা। যে নিট মুনাফাটা আপনি ফাইন্ড আউট করলেন ওই নিট মুনাফাগুলো দিয়ে আপনি এই যে গড় নিট মুনাফাটা আপনি বের করবেন প্রথমে, কারণ আপনার সূত্রের জন্য গড় নিট মুনাফা দরকার। এখানে যে নিট মুনাফাগুলো আপনি ফাইন্ড আউট করলেন দেখেন, প্রথম বছরের নিট মুনাফা হলো 35,000 টাকা, দ্বিতীয় বছরের নিট মুনাফা হচ্ছে 2,45,000 টাকা, তৃতীয় বছরের 1,75,000 টাকা। আমি যে অঙ্কটি আলোচনা করছি সেটি হচ্ছে রাজশাহী বোর্ড 2020। দেখেন এই নিট মুনাফাগুলো দিয়ে আপনি এখানে গড় নিট মুনাফা বের করবেন। তাহলে উপরে সবগুলো নিট মুনাফা লিখবেন, 35,000, 2,45,000, 1,75,000 সবগুলো যোগ করে বছর সংখ্যা দিয়ে ভাগ দিবেন। বছর কয়টা? 3টা। 3 দিয়ে ভাগ দিলে আপনি গড় নিট মুনাফা পেয়ে যাবেন। আমাদের অঙ্কে দেখেন এটা করেছে কিনা, দেখেন গড় নিট মুনাফা করেছে এবং সেটির পরিমাণ বেরিয়েছে 1,51,666 টাকা। এরপরে আপনি বের করবেন গড় বিনিয়োগ। টোটাল বিনিয়োগ 6 লক্ষ টাকা না, এটাকে 2 দিয়ে ভাগ দিবেন, ভাগ দিলে গড় বিনিয়োগ পেয়ে যাবেন। এটা হচ্ছে 3 লক্ষ টাকা বের হবে। ঠিক আছে, দেখেন তো আপনার গড় মুনাফার হারের জন্য আর কোনো তথ্যের প্রয়োজন আছে কি? আর নাই। তাহলে আপনি এই দুইটা তথ্য ওখানে বসাই দেন, সূত্র করে নেন, আপনার গড় মুনাফার হার বেরিয়ে যাবে। দেখেন এখানে গড় নিট মুনাফা আপনার হয়েছে 1,51,666 টাকা এবং গড় বিনিয়োগ হয়েছে 3 লক্ষ টাকা। এই দুইটা জিনিস আপনি সূত্রে বসে 100 দিয়ে গুণ করে নেন, গড় মুনাফার হার আপনি অঙ্ক থেকে পেয়ে গেছেন। এভাবে করে গড় মুনাফার জন্য আপনি সর্বোচ্চ এতটুকুই কাজ, আর কাজ নাই। আপনার কোন জায়গায় একটু প্যাঁচ করবে জানেন? আপনাকে হয়তো নিট মুনাফা দিয়ে দিবে, ওটা দিয়ে দিলে আপনার একদমই ইজি, অথবা বিক্রয় থেকে দিবে। আমার লিস্টের টপ টু বটম নিট মুনাফা পর্যন্ত আসতে যে স্তরে থাকবে আমি ওই স্তর থেকে নিচের কাজগুলো করে নিট মুনাফা পর্যন্ত আসবো। এসে ওই নিট মুনাফা ফাইন্ড আউট করার পরে আমি অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, গড় মুনাফার হার আপনারা শুধুমাত্র এই প্রসেসেই বের করতে পারবেন, একদম ইজি। আসেন আমাদের এই চ্যাপ্টারের পরবর্তী কাজ কি? আমাদের এই চ্যাপ্টারের পরবর্তী কাজ হচ্ছে ফিবিপি নির্ণয় করা। ফিবিপি কি? মনে করুন ফিবিপি মানে বাংলা হচ্ছে মূলধন ফেরত সময়। এটি হচ্ছে আপনি একটা প্রকল্পে ইনভেস্ট করেছেন, ওখান থেকে মূলধনটা উঠে আসতে আপনার কয় বছর লাগবে এটি আপনি ফাইন্ড আউট করবেন। মনে করুন আপনি একটা প্রকল্পে 10 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, ওই 10 লক্ষ টাকা উঠে আসতে আপনার কয় বছর সময় লাগবে। ঠিক আছে, এই ফিবিপির মাধ্যমে আমরা এটি নির্ণয় করি। খুবই গুরুত্বপূর্ণ ফিবিপির সূত্রটা, একটু দেখেন। আমরা যে অঙ্কটা আপনাদেরকে এতক্ষণ বুঝিয়েছি ওই অঙ্কেই কিন্তু ফিবিপি নির্ণয় করার কথা কিন্তু বলা আছে। আসেন, ফিবিপি নির্ণয় করতে হলে আবার বলছি একটি জিনিস লাগে, সেটা কি বলেন তো? নগদ আন্তঃপ্রবাহ লাগে, নিট মুনাফা না, নগদ আন্তঃপ্রবাহ বা নগদ প্রবাহ। গড় মুনাফার হারের জন্য নিট মুনাফা লাগে, কিন্তু ফিবিপির জন্য যেটা লাগে সেটা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। সেটা কিভাবে বের করবেন? আপনি নিট মুনাফা পর্যন্ত বের করেছেন না, ওইটার সাথে ইতিপূর্বে যে অবচয়টা আপনি বাদ দিয়েছেন ওইটা আবার যোগ করে দিবেন। দেখেন আমার লিস্টে আমি ওইটা আপনাদের জন্য দেখিয়ে দিয়েছি। দেখেন নিট মুনাফার পরে অবচয় যোগ করা আছে, অর্থাৎ যেটা আপনি ইতিপূর্বে বাদ দিয়েছেন সেই অবচয়টা আপনি আবার যোগ করে দিবেন। যোগ করে দিলেই আপনি নগদ প্রবাহ পেয়ে যাবেন। অঙ্কে যদি নগদ প্রবাহ দেওয়া থাকে ভালো, না থাকলে উপর থেকে নগদ প্রবাহ বের করার জন্য যতটুক করা আপনার জন্য প্রয়োজন আপনি নগদ প্রবাহ পর্যন্ত করবেন। করলে আপনি, এটা শুধু পিভিপির জন্য, ঠিক আছে, অর্থাৎ মূলধন ফেরত সময় বের করার জন্য আপনার এটি দরকার, অন্য ক্ষেত্রে দরকার নেই। আসেন নগদ প্রবাহ দিয়ে আপনি কিভাবে করবেন। দেখেন একটা সূত্র দেওয়া আছে স্ক্রিনে, সূত্রটা দেখেছেন। সূত্রটা যে জিনিসগুলো সূত্রের জন্য দরকার এগুলো ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে একটি কলাম করতে হবে, কিছু কাজ করতে হবে। সেটা কি জানেন? খুবই সিম্পল। ঘর করবেন 3টা। প্রথম ঘরের নাম হচ্ছে বছর, দ্বিতীয় ঘরের নাম হচ্ছে নগদ প্রবাহ, তৃতীয় ঘরের নাম হচ্ছে ক্রমযোজিত নগদ প্রবাহ। ঠিক আছে, তো অঙ্ক কয় বছরের এটা বলেন তো? 3 বছরের অঙ্ক। তাহলে বছরের ঘরে প্রথম বছর নগদ প্রবাহ কত পাইছেন সেটা লিখবেন। নগদ প্রবাহ আপনি কত পাইছেন প্রথম বছরে বলেন তো? আপনার 35,000 টাকা ছিল, ওটার সাথে অবচয় যোগ করে দিলে 2,45,000 টাকা। দ্বিতীয় বছরের নগদ প্রবাহ কত? 4,45,000 টাকা। তৃতীয় বছরের নগদ প্রবাহ কত? 3,75,000 টাকা। ঠিক আছে, বের করলাম। তো আমি বছরের ঘরে প্রথম বছরের
নগদ প্রবাহ কত 2,35,000 এটা লিখব। দ্বিতীয় বছরের কত নগদ প্রবাহ 4,45,000 টাকা এটা লিখব। তৃতীয় বছর কত 3,75,000 টাকা এটা লিখব। ক্রমযোজিত কি প্রথম বছর কত বলেন তো 2,35,000 এটাই ক্রমযোজিতর ঘরে লিখবেন। প্রথম বছরের নগদ প্রবাহের সাথে দ্বিতীয় বছরের নগদ প্রবাহ যোগ করলে টোটাল যে ফিগার হবে এটা দ্বিতীয় বছরের ক্রমযোজিত। আবার বলছি, প্রথম বছরের নগদ প্রবাহের সাথে দ্বিতীয় বছরের নগদ প্রবাহ যোগ করলে যেটা পাবেন এটা হচ্ছে দ্বিতীয় বছরের ক্রমযোজিত। খেয়াল করুন, দ্বিতীয় বছরের ক্রমযোজিত আপনি পেয়ে গেছেন না? দ্বিতীয় বছরের ক্রমযোজিতর সাথে তৃতীয় বছরের মানে পরবর্তী বছরের নগদ প্রবাহ যোগ করবেন। কথা বুঝছেন? দ্বিতীয় বছরের যে ক্রমযোজিতটা পাইছেন সেটার সাথে পরবর্তী বছরের নগদ প্রবাহ যোগ করবেন। যোগ করলে যেটা পাবেন তৃতীয় বছরের এভাবে, অর্থাৎ ক্রমযোজিতর সাথে পরবর্তী বছর যোগ, ক্রমযোজিতর সাথে পরবর্তী বছর যোগ করলে আপনি পরবর্তী বছরের ক্রমযোজিত পাবেন। আপনাদের যে লিস্ট দেওয়া আছে বইতে দেখেন, এটা অবশ্যই বিনিয়োগ থেকে বাদ দিয়ে দেখা। আমি এভাবে আপনাদেরকে বলবো না, আমি আমার যেভাবে সহজ ওইভাবেই বলেছি। তো এখান থেকে আপনারা কি করবেন, আপনি তো প্রত্যেক বছরের ক্রমযোজিত যোগ করে করে গেলেন। যাওয়ার পরে দেখেন একটু নোট করবেন সূত্রে কি কি দেওয়া আছে। দেখেন একটা এ দেওয়া আছে না, এর মানটা কোনটা হবে মনে রাখবেন। আপনার অঙ্কে বিনিয়োগ কত ছিল একটু দেখেন তো। আপনার অঙ্কে বিনিয়োগ ছিল 6 লক্ষ টাকা। যদি 6 লক্ষ টাকা বিনিয়োগ হয়, কোন বছরে গিয়ে আপনি 6 লক্ষ টাকা উঠে আসছে এটা কিভাবে বুঝবেন? যেই বছরে ক্রমযোজিত ফার্স্ট 6 লক্ষ টাকা ক্রস করেছে। প্রথম বছরের ক্রমযোজিতর ঘরে 2,35,000 টাকা আছে। দ্বিতীয় বছরে 2,35,000 সাথে পরবর্তী বছরের নগদ প্রবাহ 4,45,000 যদি আপনি যোগ করেন তাহলে যেটা হবে সেটা হবে 6,80,000 টাকা। দেখেন দ্বিতীয় বছরে 6,80,000, আপনার ইনভেস্ট কত 6 লক্ষ টাকা। তো 6,80,000 6 লক্ষের মধ্যে আছে না? আছে। 6 লক্ষ টাকা 6,80,000 মধ্যে অবশ্যই আছে। তার মানে দ্বিতীয় বছরে গিয়েই আপনার টাকা উঠে আসছে। মনে রাখবেন এর মান হবে যে বছর টাকা উঠে আসবে তার আগের বছর। তাহলে দ্বিতীয় বছর টাকা উঠে আসছে না, তার আগের বছর কোন বছর? প্রথম বছর। তাহলে এর মান হবে 1। আবার বলছি, যে বছর ক্রমযোজিতর ঘর দেখবেন, যে বছরে আপনার মোট বিনিয়োগকৃত টাকাটা উঠে আসবে তার আগের বছর হচ্ছে এ। দ্বিতীয় বছর উঠে আসলে এর মান হবে 1, তৃতীয় বছর উঠে আসলে এর মান হবে 2। এভাবে উপরে আছে এনসিও নেট ক্যাশ আউটলে, মানে টোটাল কত টাকা বিনিয়োগ করেছেন 6 লক্ষ টাকা না? তাহলে এনসিওর মান হবে 6 লক্ষ টাকা। ঠিক আছে, এই অঙ্কের কথা বলতেছে। সি মানে দেখেন, সি মানে হচ্ছে যে বছর টাকা উঠে আসছে ওই বছরের আগের বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। আবার বলছি, সি এর মান কোনটা? আপনার যে বছর টাকাটা উঠছে। আমাদের আজকের অঙ্কে টাকা উঠে আসছে কিন্তু দ্বিতীয় বছর। ঠিক আছে না? তাহলে দ্বিতীয় বছরের আগের বছর কোন বছর? প্রথম বছর। ওই বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ যেটা ছিল ওইটাই হচ্ছে সি। কথা বুঝছেন? সি এর আলটিমেটলি মান কোনটা ধরবেন? যে বছর আপনার টাকাটা উঠে আসছে তার আগের বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে সি। আশের নিচে ডি দ্বারা ভাগ করতে হবে। ডিটা কি? যে বছর টাকা উঠে আসছে ওই বছরের নগদ প্রবাহ, ওই বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ না, ওই বছরের শুধুমাত্র নগদ প্রবাহ। ডি এর মানটা কি বলেন তো? যে বছর টাকা উঠেছে ওই বছরের নগদ প্রবাহ। সি এর মান কোনটা? যে বছর টাকা উঠেছে তার আগের বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ। এর মানটা কোনটা? যে বছর টাকা উঠেছে ওই বছরের আগের বছর। দ্বিতীয় বছর টাকা উঠলে এর মান হবে 1, তৃতীয় বছর টাকা উঠলে এর মান হবে 2। আর এনসিও কি? এনসিও হচ্ছে নেট ক্যাশ আউটলে, মানে আপনি কত টাকা বিনিয়োগ করেছেন। দেখেন পিবিপির এটুকুই কাজ। তাহলে প্রথম আমার কি লাগছিল? নগদান্ত প্রবাহ। নগদান্ত প্রবাহগুলো বসাইছি, সবগুলো ক্রমযোজিত করে নিয়েছি। ক্রমযোজিত চার্ট থেকে সূত্রের যে তথ্যগুলো আমার জন্য প্রয়োজন, এ দরকার, এনসিও দরকার, সি দরকার, ডি দরকার, তথ্যগুলো পিক করেছি, সূত্রে বসাই দেব। বসাই দেওয়ার পরে আমার অঙ্ক শেষ। এই দুই প্রসেসের বাইরে এই চ্যাপ্টারে কোনো অঙ্ক নেই। ঠিক আছে, এই দুইটা প্রসেস। এখন আপনি কোন প্রকল্প চুজ করবেন সিদ্ধান্ত দিতে বলবে। গড় মুনাফার হারের ক্ষেত্রে যেখান থেকে আপনার আয় বেশি হবে, খুব স্বাভাবিক না? যেখান থেকে আপনার আয় বেশি হবে আপনি সেখানে ইনভেস্ট করবেন। গড় মুনাফার হারের ক্ষেত্রে যেখানে আয় বেশি সেখানে ইনভেস্ট করবেন। মূলধন ফেরতের ক্ষেত্রে, পিবিপির ক্ষেত্রে কোথায় থেকে আর্লি টাকাটা উঠে আসবে। একটা প্রকল্পে বিনিয়োগ করলেন 2 বছরে টাকা উঠে চলে আসছে, আরেকটা প্রকল্পে বিনিয়োগ করলেন 3 বছরে টাকা উঠে চলে আসছে। তো কোনটাতে বিনিয়োগ করবেন? যেখান থেকে আর্লি টাকা উঠে আসে, সময়টা কম লাগে, সেখানেই তো 2 বছরেরটাতে আপনি সিদ্ধান্ত নেবেন। আমি এর আগের চ্যাপ্টারে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা ভুলে গেছি, ওইটা বলে দিচ্ছি। ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, মূলধনী ব্যয়, টোটাল ব্যয়টা যেই প্রজেক্টে আপনার কম লাগে আপনি সেখানেই থেকেই ওই প্রজেক্টের দিকেই আগাবেন।
কথা বুঝছেন, যেখানে কম লাগে। আসেন, এই চ্যাপ্টারে এর বাইরে কোনো কাজ নাই। আপনারা আমি যে আলোচনাটা করেছি, আই রিপিট, এটি আপনাদের আমার মনে হয় রাজশাহী বোর্ড 2020 থেকে করেছি, রাজশাহী বোর্ড 2020। এই রাজশাহী বোর্ড 2020টা দেখবেন। বাদবাকি অঙ্কগুলো আমার লেকচার অনুসারে একটু সাজাই দেখবেন, একটু ভালো করে দেখবেন, একটু নোট ডাউন করবেন। আশা করি আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে।